তো আমাদের আগের পার্টে কত দূর অবধি হয়েছিল? আগের পার্টে আমাদের হয়ে গেছে ওস্টেডের পরীক্ষা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম, চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক বলরেখা। আর আগের পার্টে একটা জিনিস ভুল বলা হয়ে গেছিলো, এটা হচ্ছে ইএমআইটা কি আবিষ্কার করেছে? ফ্যারাডে আবিষ্কার করেছে, ঠিক আছে? এটা ফ্যারাডে, ফ্লেমিং নয়, ফ্যারাডে। ইএমআই আবিষ্কার করেছে ফ্যারাডে এবং তড়িৎচুম্বকত্ব আবিষ্কার করেছিল ওস্টেড। তো এবার আমাদের আজকের কী কী হবে? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, বার্লে চক্র, আর এইগুলো হবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম এবং ডায়নামো। তো এরপর আমাদের দুটো কেস নিয়ে আলোচনা হবে। একটা চৌম্বক ক্ষেত্র, মানে একটা এন মেরু নেওয়া হয়েছে, একটা এস মেরু নেওয়া হয়েছে। আমরা কি জানি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে অলওয়েজ চৌম্বক বল রেখা যায়। তার মানে কি, এবার একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা একটা তারকে রেখেছি, ঠিক আছে? এবং তারের ভিতরে একটা তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে, তারের একটা তড়িৎ প্রবাহ রয়েছে, তারের একটা তড়িৎ প্রবাহ রয়েছে, ঠিক আছে? তার মানে কি, একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে এবং একটা তার নেওয়া হয়েছে, তারের তড়িৎ প্রবাহ রয়েছে। তাহলে কি দেখা যাবে যে এই চৌম্বক ক্ষেত্রটা, এই যে বাইরে যে চৌম্বক ক্ষেত্রটা রয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রটা দেখা যাবে এই তারের উপর একটা বল দিচ্ছে, তারের উপর একটা বল প্রয়োগ করছে। তাহলে কি দেখা যাবে? তারের উপর বল প্রয়োগ করার ফলে দেখা যাবে তারটা সরছে। এবারে তারটা কোন দিকে, তারের উপর কোন দিকে বল প্রয়োগ করবে এই যে এই চৌম্বক ক্ষেত্রটা, সেই চৌম্বক ক্ষেত্র কোন দিকে বল করবে, এটা এ পাশেও দিতে পারে, ও পাশেও দিতে পারে, আলাদা দিকেও দিতে পারে। সেই বলের অভিমুখটা কি হবে সেটা জানবার জন্য আমাদের ইউজ করতে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, লেফট হ্যান্ড রুল। এবং আরও একটা কেস নেওয়া হবে, এটা হচ্ছে এপাশে এন মেরু এবং এপাশে এস মেরু। এখানে একটা তার নেওয়া হবে, তারের ভিতরে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে না, ঠিক আছে? এবং এখানে কি রয়েছে? এখানে চৌম্বক ক্ষেত্র রয়েছে, এন থেকে এসের দিকে চৌম্বক ক্ষেত্র রয়েছে এবং একটা তার নেওয়া হয়েছে। এখানে কি রয়েছে? এখানে চৌম্বক ক্ষেত্রটা কোনো বল দেবে না। এখানে দেখা যাবে চৌম্বক ক্ষেত্রটা কোনো বল দিচ্ছে না তারের উপর। তারের উপর চৌম্বক ক্ষেত্র তখনই বল দেবে যখন তারের ভিতর কোনো একটা তড়িৎ প্রবাহ থাকবে। এক্ষেত্রে যেহেতু কোনো তড়িৎ প্রবাহ নেই, সেহেতু চৌম্বক ক্ষেত্র কোনো বল দেবে না। আমরা এতে কি করব? আমরা তারটাকে বল দেবো। তারটাকে বল দিয়ে আমরা ধরলাম টানছি অথবা সরাচ্ছি, মোটামুটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে সরাচ্ছি। তাহলে দেখা যাবে যে তারের ভিতরে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। এবার এই তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হবে? তড়িৎ প্রবাহটা কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে আসবে? কোন দিকে আসবে? সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা বোঝবার জন্য আমাদের ইউজ করতে হবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? তাহলে আমাদের কি কি দুটো কেস হলো? দুটো কেসের মধ্যে একটা কেস নেওয়া হবে, একটা এন মেরু এস মেরু, মানে কি, জাস্ট একটা চৌম্বক ক্ষেত্র বোঝানো। এন মেরু এস মেরু দেখানো মানে জাস্ট দেখানো যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে। আমরা কি জানি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে অলওয়েজ চৌম্বক ক্ষেত্র যায়, চৌম্বক বল রেখা যায়। মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা এন থেকে এসের দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। এবং একটা তার নেওয়া হয়েছে যাতে একটা তড়িৎ প্রবাহ রয়েছে। এবং এই তড়িৎ প্রবাহটার ফলে, এবং এই তড়িৎ প্রবাহটা থাকার ফলে দেখা যাবে যে এই চৌম্বক ক্ষেত্রটা এই তারের উপর একটা বল দেবে। সেই বলটা কোন দিকে দেবে, কোন দিকে দেবে, সেই বলের অভিমুখটা বোঝবার জন্য আমাদের ইউজ করতে হবে লেফট হ্যান্ড রুল। এবং আরও একটা কেস রয়েছে এন মেরু এবং এস মেরু, যেখানে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা নেই, ঠিক আছে? তারের ভিতর কোনো তড়িৎ প্রবাহ মাত্রা নেই, একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে এবং এই তারটাকে আমরা বল দিচ্ছি। চৌম্বক ক্ষেত্র কোনো বল দিচ্ছে না, আমরা বল দিয়ে সরাচ্ছি চৌম্বক ক্ষেত্রের ভিতরে। তাহলে দেখা যাবে কি, যে এখানে কোনো একটা তড়িৎ প্রবাহ মাত্রা উৎপন্ন হয়েছে। সেই তড়িৎ প্রবাহটা উৎপন্ন হবে কিসের কারণে? না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে, যেটা কিছুক্ষণ পরে পড়ানো হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে, সেই ইন্ডাকশনের কারণে দেখা যাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। তড়িৎ প্রবাহটা কোন দিকে সৃষ্টি হবে? তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে না, এদিক থেকে এদিকে হবে, ঠিক আছে? দুটো তো কেস হতে পারে তড়িৎ প্রবাহের অভিমুখের, এপাশ থেকে এপাশে হতে পারে অথবা এপাশ থেকে এপাশে হতে পারে তারে। সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হবে? সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা বুঝবার জন্য আমাদের ইউজ করতে হবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বা রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? এবারে আমাদের এই দুটো জিনিস পড়তে হবে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এবং ডান হস্ত নিয়ম, ব্যাস। তো এরপর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আর ডান হস্ত নিয়ম বুঝবার আগে আমাদের হাতের আঙুলগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। হাতের আঙুলগুলো সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, এটাকে কি বলা হয়? বৃদ্ধাঙ্গুষ্ঠ বলা হয়, এটাকে তর্জনী বলা হয়, এটাকে মধ্যমা বলা হয়, ঠিক আছে? এটা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, ডান হাতের তর্জনী, ডান হাতের মধ্যমা। আরেকটা কাজ কি, আরেকটা জিনিস নোটেশন মনে রাখো। এফ মানে হচ্ছে ফোর্স, মানে বল, ঠিক আছে? বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র। আর আই মানে হচ্ছে কারেন্ট। এই তিনটে নোটেশন আমরা ইউজ করব। আমাদের অলওয়েজ কাজ হবে, দুটো সূত্রতেই আমাদের অলওয়েজ কাজ হবে কেবলমাত্র এই তিনটে জিনিসকে নিয়েই, এফ, বি আর আই। এফ মানে হচ্ছে বল, ফোর্স, বি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই মানে হচ্ছে কারেন্ট। আর বৃদ্ধাঙ্গুষ্ঠতে অলওয়েজ আমরা আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর এফকে নেব, এফ এফ বরাবর আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠকে নেব। আর বি বরাবর আমরা তর্জনীকে নেব। আর আই বরাবর আমরা, মানে মধ্যমা বরাবর আমরা অলওয়েজ কারেন্টকে নেব। সেটা বাম হস্ত নিয়মের ক্ষেত্রে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ক্ষেত্রে বাম হাতকে নিতে হবে। আর ডান হস্ত নিয়মের ক্ষেত্রেও এফ, বি, আই, এফ, বি, আই, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর নেওয়া হবে এফ,
তর্জনী বরাবর নেওয়া হবে বি, আর আইকে নেওয়া হবে মানে কারেন্টকে নেওয়া হবে মধ্যমা বরাবর ডান হস্ত নিয়মের ক্ষেত্রেও। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের শিখতে হবে দুটো নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এবং ডান হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বা লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বা রাইট হ্যান্ড রুল। তো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কোথায় অ্যাপ্লাই হবে? তড়িৎ চুম্বকত্বর ব্যাপারে অ্যাপ্লাই হবে, মানে কোনো একটা তার দিয়ে তড়িৎ গেলে চারপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে, এই ব্যাপারটা তড়িৎ চুম্বকত্ব। আর ইএমআই এর ক্ষেত্রে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে আমাদের কি ইউজ হবে? রাইট হ্যান্ড রুল ইউজ হবে। এবার দুটো রুল আমরা এবার একটু বোঝবার চেষ্টা করি। দুটো রুলেই আমাদের কেবলমাত্র তিনটে জিনিস নিয়ে আলোচনা হবে। তিনটে জিনিস কি কি? এফ, বি আর আই। এফ মানে ফোর্স, বি মানে চৌম্বক ক্ষেত্র, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা। লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে বা বাম হস্ত নিয়মের ক্ষেত্রে আমাদের জানা থাকবে বি এবং আই, আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানা থাকবে, তড়িৎ প্রবাহের অভিমুখ জানা থাকবে। আমাদের বার করতে হবে এফের অভিমুখ কী হবে। ঠিক আছে, এবং রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমাদের ফোর্স জানা থাকবে, ফোর্সের অভিমুখ জানা থাকবে, মানে বলের অভিমুখ জানা থাকবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানা থাকবে। আমাদের বার করতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে উৎপন্ন হবে, তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ আমাদের বার করতে হবে। আর লেফট হ্যান্ড রুল ইউজ হবে কোন হাতে? বাম হাতে। আর রাইট হ্যান্ড রুল ইউজ হবে কোন হাতে? ডান হাতে। ঠিক আছে, জেনে রাখবে দুটো রুলের ক্ষেত্রেই আমাদের হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, এই তিনটে আঙুলকে আমাদের সমকোণ বরাবর রাখতে হবে, সমকোণে রাখতে হবে। ঠিক আছে, দুটো রুলেরই এটা হচ্ছে একটা মেন পয়েন্ট, যে তিনটে আঙুলকে আমাদের সমকোণে রেখে কাজ করতে হবে। সমকোণে রেখে তারপর কি করতে হবে? আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর অলওয়েজ বোঝা হবে ফোর্স, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর অলওয়েজ বোঝা হবে ফোর্স, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর হবে ফোর্স বা বল। তর্জনী বরাবর হবে অলওয়েজ বি বা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এবং তর্জনী আমাদের মধ্যমা বরাবর হবে কারেন্ট, এফ বি আই। ঠিক আছে, এফ বি আই। এফ মানে বল, বি মানে চৌম্বক ক্ষেত্র, আই মানে কারেন্ট। বল হবে অলওয়েজ বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর, বি হবে অলওয়েজ তর্জনী বরাবর, এবং আই হবে অলওয়েজ মধ্যমা বরাবর। এটা লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রেও যা, রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রেও তাই। অলওয়েজ বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর হবে ফোর্স, তর্জনী বরাবর হবে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এবং মধ্যমা বরাবর হবে কারেন্ট। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ। এটা দেখো, এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, সেই একই ব্যাপারই হবে। এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর আছে ফোর্স, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর আছে ফোর্স, তর্জনী বরাবর রয়েছে ম্যাগনেটিক ফিল্ড বা বি, এবং মধ্যমা বরাবর রয়েছে আমাদের কারেন্ট। ঠিক আছে, মধ্যমা বরাবর অভিধান হবে কারেন্টের অভিমুখ। তো এরপর হচ্ছে আমাদের শুরু হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বা লেফট হ্যান্ড রুল। তো আমাদের কোন তিনটে বিষয় নিয়ে অলওয়েজ কাজ করতে হয়? এফ, বি আর আই। এফ মানে হচ্ছে বল, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এফ হচ্ছে কোন বরাবর থাকে? বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর থাকে। চৌম্বক ক্ষেত্র কোন বরাবর থাকে? চৌম্বক ক্ষেত্র থাকে তর্জনী বরাবর, এবং আই থাকে মধ্যমা বরাবর। ঠিক আছে, এবারে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম যেখানে যেখানে লাগাতে হবে সেখানে আমাদের জানা থাকবে এই দুটো জিনিস জানা থাকবে, বি জানা থাকবে, আই জানা থাকবে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে সেটা জানা থাকবে, এবং আই কোন দিকে আছে সেটা জানা থাকবে। আমাদের বার করতে হবে এফ এর ভ্যালুটা। মানে কি? ধরো আমাদের মোটামুটি বি কোন দিকে থাকবে জানা থাকবে, আই কোন দিকে থাকবে সেটা জানা থাকবে। আমাদের বার করতে হবে এফটা কোন দিকে অ্যাপ্লাই হবে, সেটা অ্যাপ্লাই করবার জন্য আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দ্বারা করা যেতে পারে। অলওয়েজ কি, বি যদি হয়, বিকে আমাদের কোন বরাবর রাখতে হবে? বিকে আমাদের রাখতে হবে তর্জনী বরাবর। আইকে আমাদের কোন বরাবর রাখতে হবে? মধ্যমা বরাবর। আইকে হচ্ছে মধ্যমা বরাবর, এবং বিকে তর্জনী বরাবর রাখলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকছে সেটাই হচ্ছে ফোর্সের অভিমুখ হয়ে যাবে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। যেমন একটা উদাহরণ দেখো, এখানে এখানে এটা হচ্ছে এন মেরু, এটা হচ্ছে এস মেরু। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? এন থেকে এসের দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হয়, মানে এই দিক থেকে এই দিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, এদিক থেকে এদিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাই জন্য আমরা তর্জনীকে কোন দিকে রেখেছি? এই দিকে রেখেছি। তর্জনী বরাবর কী বোঝানো হয়? ম্যাগনেটিক ফিল্ড বোঝানো হয়, তাই তো? তর্জনী বরাবর বোঝানো হয় ম্যাগনেটিক ফিল্ড। মধ্যমা বরাবর কী বোঝানো হয়? আমাদের এই পাশে কারেন্টটা এই দিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারেন্টটা আমাদের এই দিকে আসছে। এই যে তারটা যে রয়েছে, এখানে একটা দুটো চুম্বক রাখা আছে, এবং মাঝখানে একটা তার রাখা আছে, এবং তারের
তড়িৎ প্রবাহ মাত্রাটা, তারের তড়িৎ প্রবাহ মাত্রাটা এই দিকে রয়েছে, ঠিক আছে? তাই না তড়িৎ প্রবাহের দিকে আমরা মধ্যমার দিকটা করেছি, ঠিক করেছি। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের বার করতে হবে কি ফোর্সের অভিমুখটা কোন দিকে। ফোর্সের অভিমুখ কোন দিকে হওয়ার কথা? বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে হওয়ার কথা। ফোর্সের অভিমুখ এই দিকে, তাই না ফোর্সটা হয়েছে এই দিকে। তারের উপরে ফোর্সটা কোন দিকে পড়বে? এই দিকে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দুটো ম্যাগনেট রয়েছে, ঠিক আছে? দুটো ম্যাগনেট রয়েছে, সেখানে একটা তার রাখা হয়েছে, তার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। সেই তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার কারণে এবং এই চুম্বক ক্ষেত্রটা থাকার কারণে এই তারের উপর একটা বল প্রয়োগ হবে। তারের উপর একটা বল প্রয়োগ হবে, তার নিজে একটা বল অনুভব করবে। সেই বলটা কোন দিকে থাকবে, সেটা বোঝবার জন্যই আমাদের এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। আমাদের এখানে কি দেখা যাচ্ছে, চুম্বক ক্ষেত্র থাকছে এই বরাবর এবং তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে এই বরাবর, ঠিক আছে? চুম্বক ক্ষেত্র থাকছে এই বরাবর এবং তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে এই বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কোন দিকে থাকছে? এই দিকে থাকছে। তাহলে ফোর্সটা কোন দিকে পাবে? এই দিকে। মানে ব্যাপারটা কি, তারের উপর ফোর্সটা কোন দিকে পড়বে? তারের উপর ফোর্সটা এই দিকে পড়বে, উপরের দিকে পড়বে। এইরকমভাবে রাখবার ফলে তারের উপর ফোর্সটা জাস্ট উপরের দিকে পড়বে, মানে কি তারটা উপরের দিকে উঠবার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে দেখা যাবে তারটা এইরকমভাবে রয়েছে, ঠিক আছে? তারপরে এখন যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এটা কোথায় অ্যাপ্লাই করা হবে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই হবে ইএমআইতে বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে। এই ব্যাপারটা কিছুক্ষণ পরেই পড়ানো হবে। তো এখানে সূত্রটা আগে বুঝে নিই একটুখানি। সূত্রটাতে কী কী রয়েছে? আমাদের সূত্রটাতে অলওয়েজ এই তিনটে নিয়ে কাজ করতে হয়, এফ বি আর আই। আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কী কী জানা ছিল? বি আর আই জানা ছিল, আমাদের বার করতে হয়েছিল এফ এর অভিমুখ, ঠিক আছে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের ক্ষেত্রে কী হবে? এফ আর বি জানা থাকবে, ফোর্স আর বি জানা থাকবে, আমাদের আই এর দিকটা বুঝতে হবে। মানে আমরা জানি যে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে। আমাদের বার করতে হবে কারেন্টটা কোন দিকে অনুভূত হবে, কারেন্টটা হচ্ছে আমাদের কোন দিকে উৎপন্ন হবে, ঠিক আছে? মানে ফোর্স, মানে ফোর্সের কারণে এবং চুম্বক ক্ষেত্রের কারণে একটা কারেন্ট উৎপন্ন হবে তারে। সেই তারে যে কারেন্টটা যে উৎপন্ন যে হবে, সেই কোন দিকে উৎপন্ন হবে, সেটাই হচ্ছে এই ডান হস্ত রুল দ্বারা বোঝা যেতে পারে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম দ্বারা। তো রুলটা সেই একই। বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর আমাদের কি বোঝানো হয়? বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর অলওয়েজ এফ বোঝানো হয়, তর্জনী বরাবর অলওয়েজ আমাদের বি বোঝানো হয় বা চুম্বক ক্ষেত্র বোঝানো হয়, এবং মধ্যমা বরাবর অলওয়েজ আমাদের আই বোঝানো হয়। আই এখানে কি? ইনডিউসড কারেন্ট। মানে আই এর অভিমুখটা আমাদের বার করতে হবে, আইটা আমাদের কোন দিকে উৎপন্ন হচ্ছে। আমরা এফ এর অভিমুখ জানি, বি এর অভিমুখ জানি আমাদের, তাই না? ফোর্স বরাবর আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠকে রাখতে হবে, যেদিকে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করবো সেই বরাবর আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠকে রাখতে হবে, এবং যেই বরাবর চুম্বক ক্ষেত্রটা থাকবে সেই বরাবর আমাদের তর্জনীটাকে রাখতে হবে। তাহলে মধ্যমার দিকেই হচ্ছে তো কারেন্টটা উৎপন্ন হবে, ঠিক আছে? যেমন এই যে একটা উদাহরণ, যেমন ধরো এটা একটা কেস, ঠিক আছে? এরকমভাবে রাখা আছে, এটা একটা চুম্বক, চুম্বকের এন মেরু হচ্ছে এই পাশে, মানে উত্তর মেরু হচ্ছে এই পাশে, এস মেরু হচ্ছে এই পাশে। আর চুম্বক ক্ষেত্র তাহলে কোন দিক থেকে কোন দিকে? চুম্বক ক্ষেত্র হচ্ছে তাহলে এই দিক থেকে এই দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, তাই তো নাকি? তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা জানি এই পাশে, ঠিক আছে? আর এইটা হচ্ছে তার, ঠিক আছে? এইটা হচ্ছে তার। এবারে তারে আমাদের বল আমাদের কোন দিকে দেওয়া হচ্ছে? আমরা ধরলাম বলটা আমাদের এই দিকে দেওয়া হচ্ছে, তারের উপর বল আমরা এই দিকে দিচ্ছি। আমাদের কি জানা আছে? বি এর অভিমুখ জানা আছে, এফ এর অভিমুখ জানা আছে, ঠিক আছে? এবার তারে আমাদের বার করতে হবে কারেন্টটা কোন দিকে অনুভূত হবে। এই যে তারটাতে কারেন্টটা এই দিকে যাবে, মানে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে, না এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে, সেইটা আমাদের বুঝতে হবে রাইট হ্যান্ড রুল দ্বারা। এটা নিজে একবার কল্পনা করে দেখো কোন দিকে হওয়ার কথা, ভিডিওটা পজ করে। চুম্বক ক্ষেত্র বরাবর তোমরা চুম্বক ক্ষেত্র বরাবর কি রাখতে হয়? তর্জনী রাখতে হয়। চুম্বক ক্ষেত্র বরাবর তর্জনী রাখো, এবং ফোর্সের অভিমুখ বলেছে এই দিকে, উপরের দিকে। তাহলে সেই বরাবর তোমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখো, মানে এই বরাবর বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখো, এবং এই বরাবর তর্জনী রাখো। তাহলে বলে যে মধ্যমাটা কোন দিকে থাকছে? মধ্যমাটা নিশ্চয়ই এই দিকে থাকছে, ঠিক আছে? মধ্যমা নিশ্চয়ই এই দিকে থাকছে, তাহলে কারেন্টের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে, ঠিক আছে? এই যে রেখেছে এখানে চুম্বক ক্ষেত্র বরাবর তর্জনীকে রেখেছে, এবং ফোর্সের অভিমুখ বলে দিয়েছিলাম এই দিকে, মানে ফোর্স বরাবর বৃদ্ধাঙ্গুষ্ঠকে রেখেছে, বৃদ্ধাঙ্গুষ্ঠকে উপরের দিকে রেখেছে, তাহলে তর্জনীটা কোন দিকে এসছে? এই দিকে এসছে। তাহলে তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। বোঝা গেছে? আমাদের এখানে কি কি জানা ছিল? ফোর্স জানা ছিল, মানে তারের উপর বলটা কোন দিকে প্রয়োগ করা হচ্ছে,
আমরা বাইরে থেকে বলটা প্রয়োগ করে তারটাকে উপর থেকে নিচে টেনে নিচ্ছি, ঠিক আছে, নিচ থেকে উপরে টেনে নিচ্ছি, মানে এইদিকে টেনে নিচ্ছি, এইদিকে বল প্রয়োগ করেছি বলেছি, ঠিক আছে। আর চুম্বক ক্ষেত্র এখানে কোন দিকে, এন থেকে এস এর দিকে, এইদিকে চুম্বক ক্ষেত্র অভিমুখ আমরা জানি, সেই বরাবর আমরা তর্জনী রেখেছি এবং ফোর্স বরাবর আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ রেখেছি, তার ফলে তর্জনী বরাবর আমরা কী পেয়ে গেছি, কারেন্টের অভিমুখটা পেয়ে গেছি। আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ক্ষেত্রে কী ছিল, আমাদের কী কী জানা ছিল, এফ বি আর আই এর মধ্যে আমাদের বি আর আই জানা ছিল। আমাদের সেক্ষেত্রে বাম হস্ত রুলের ক্ষেত্রে আমাদের কী কী জানা ছিল, বিইচি জানা ছিল, আই জানা ছিল, আমাদের ফোর্সের অভিমুখ বার করতে হয়েছিল। এক্ষেত্রে আমাদের ডান হস্ত রুলের ক্ষেত্রে আমাদের এফ জানা আছে, বি জানা আছে, আই এর অভিমুখ আমরা নির্ণয় করেছি, ঠিক আছে। এবারে সে এই দুটো রুল, বাম হস্ত নিয়ম আর ডান হস্ত নিয়ম, বাম হস্ত রুল আর ডান হস্ত রুল, ফ্লেমিংয়ের বাম হস্ত রুল আর ডান হস্ত রুল। তো এই ক্ষেত্রে আমাদের কী জানা ছিল, এফ বি আর আই, এফ বি আর আই এর মধ্যে আমাদের জানা ছিল বি আর আই এর অভিমুখ, চুম্বক ক্ষেত্র কোন দিকে, আই কোন দিকে। এবং আরেকটা কথা কি, এগুলো প্রত্যেকটা কিন্তু সমকোণে রাখতে হবে, প্রত্যেকটা আঙুলের সঙ্গে সমকোণে থাকবে দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে, প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে সমকোণে থাকবে। এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর থাকবে এফ, তর্জনী বরাবর থাকবে বি, এবং মধ্যমা বরাবর থাকবে আই, দুটোর ক্ষেত্রেই একই জিনিস। এবং কোনটার ক্ষেত্রে কোন জিনিসে জানা থাকবে সেটা হচ্ছে ব্যাপার। আমাদের চুম্বক ক্ষেত্র বামহস্ত নিয়মের ক্ষেত্রে কী করতে হবে, চুম্বক ক্ষেত্র বরাবর আমাদের তর্জনীকে রাখতে হবে এবং তড়িৎ প্রভাবের অভিমুখ বরাবর আমাদের মধ্যমাকে রাখতে হবে। তাহলে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকটাই হবে কি, ওই বলটার অভিমুখ, তাই তো। যেমন এক্ষেত্রে এটা হচ্ছে একটা চুম্বক, এটা হচ্ছে একটা চুম্বক, এখানে এন মেরুর পাশে এস মেরুর পাশে, চুম্বক ক্ষেত্র হচ্ছে এই পাশে, চুম্বক ক্ষেত্র বরাবর, তাই জন্য আমরা কাকে রেখেছি, এই যে তর্জনীকে রেখেছি, এবং তারের অভিমুখ, তারে হচ্ছে কারেন্টের অভিমুখ এই দিকে, কারেন্টের অভিমুখ এই দিকে, তাই জন্য আমরা মধ্যমাকে আমরা এই দিকে রেখেছি। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে হয়েছে, উপরের দিকে হয়েছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ উপরের দিকে হয়েছে, তাই জন্য তার মানে কি, তারের উপর যে বলটা প্রয়োগ হবে, তারের উপর যে বলটা যে প্রযুক্ত হবে সেটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। মানে মেন কথাটা তাহলে কি বোঝা গেল, এই দুটো চুম্বকের মধ্যে যদি এই যে এই চুম্বক ক্ষেত্রটা, এই চুম্বক ক্ষেত্রের ভিতরে একটা তার রেখে দেওয়া হয়েছে, তারের একটা কারেন্টটা দেওয়া হলে, এইদিকে কারেন্টটা দেওয়া হলে এবং এইদিকে চুম্বক ক্ষেত্র থাকলে তারের উপর একটা বল প্রযুক্ত হবে, সেটা এই দিকে হবে, ঠিক আছে। আর এক্ষেত্রেও সেরকম কি, এক্ষেত্রে আমাদের কি কি জানা থাকবে, আমাদের জানা থাকবে, ক্ষেত্রে আমার জানা থাকবে এফ বি আর আই এর মধ্যে আমার জানা থাকবে এফ আর বি এর অভিমুখ, ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করা হচ্ছে এবং চুম্বক ক্ষেত্র কোন দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, তাহলে আমাদের ইনডিউসড কারেন্টটা কোন দিকে উৎপন্ন হবে। মানে এখানে ব্যাপারটা কি, এখানে জাস্ট একটা তার রেখে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। এখানে দুটো চুম্বক রেখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এন মেরু, এটা হচ্ছে এস মেরু। এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, এদিক থেকে এদিকে, এন থেকে এস এর দিকে, উত্তর থেকে দক্ষিণের দিকে। এবং তারের উপর কী করা হচ্ছে, তারের উপর বল একটা প্রয়োগ হচ্ছে এইদিকে উপরের দিকে, একটা তারের উপর একটা বল প্রয়োগ করে দিচ্ছি। এই বলটা প্রয়োগ করার ফলে কি দেখা যাচ্ছে, যে তারের ভিতরে একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেই কারেন্টটা কোন দিকে উৎপন্ন হচ্ছে সেইটা জানবার জন্য আমাদের রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। এবারে এইগুলো আমাদের কোথায় কোথায় অ্যাপ্লাই করা হবে, লেফট হ্যান্ড রুল আমাদের অ্যাপ্লাই হবে, এক নম্বর হচ্ছে বার্লো চক্র, এটাতে অ্যাপ্লাই হবে এক নম্বর, এবং দ্বিতীয় নম্বর অ্যাপ্লাই হবে বৈদ্যুতিক মোটর, ঠিক আছে। আর এইটা আমাদের কোথায় অ্যাপ্লাই হবে, এসি জেনারেটর আর ডিসি জেনারেটর, বা এসি ডায়নামো এবং ডিসি ডায়নামো, এই দুটো অ্যাপ্লাই হবে এসি ডায়নামো ডিসি ডায়নামোতে, এই দুটো অ্যাপ্লাই হবে বার্লো চক্র এবং মোটরে, এসি ডিসি মোটর, ঠিক আছে, বৈদ্যুতিক মোটর এবং বার্লো চক্রতে। আর এটা অ্যাপ্লাই হবে আমাদের জেনারেটরে বা ডায়নামোতে, এসি ডিসি ডায়নামো দুটোতেই আমাদের রাইট হ্যান্ড রুল জানতে হবে। মানে কি, বার্লো চক্র এবং মোটরের ক্ষেত্রে আমাদের কী কী জানা থাকবে, এফ বি আর আই এর মধ্যে আমাদের বি আর আই এর অভিমুখ জানা থাকবে, আমাদের ফোর্সের অভিমুখ বার করতে হবে। আর জেনারেটরের ক্ষেত্রে আমাদের কারেন্টের অভিমুখ বার করতে হবে। কী কী জানা থাকবে, এফ আর বি জানা থাকবে, আমাদের কারেন্টের অভিমুখ বার করতে হবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম এবং বাম হস্ত নিয়মের মধ্যে পার্থক্য, এবং সেই দুটো কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়। এবার আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বুঝতে হবে, মানে কি, এই যে বার্লো চক্র বুঝতে হবে, আমাদের মোটর কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে, এবং ডান হস্ত রুল কাজে লাগিয়ে আমাদের জেনারেটর তৈরি হয় কীভাবে, বা ডায়নামো তৈরি হয় কীভাবে, ঠিক আছে। জেনারেটর মানেই ডায়নামো, এসি এবং ডিসি ডায়নামো কীভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। এরপর আমরা কি বলেছিলাম, যে কোন একটা চৌম্বক ক্ষেত্রে, এই কেসটা একটা চৌম্বক ক্ষেত্র মানে কি, উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে চৌম্বক ক্ষেত্র রয়েছে,
অলওয়েজ উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকেই চৌম্বক ক্ষেত্র থাকে। এবারে চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা একটা তারকে নিয়েছি, তারের ভিতরে একটা তড়িৎ প্রবাহের মাত্রাকে নিয়েছি। আমরা কি বলেছিলাম, এই যে চৌম্বক ক্ষেত্রটা যেহেতু এর ভিতরে একটা তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, সেহেতু তারটার উপর এ একটা বল দেবে, এই চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে। সেই বলটা কোন দিকে প্রয়োগ করবে সেটাই আমাদের জানবার বিষয়। সেই বলটা কোন দিকে প্রয়োগ করবে জানবার জন্য আমরা ইউজ করতে পারি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করার আগেও আমরা বুঝবার চেষ্টা করবো যে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, ফ্লেমিংই বা সূত্রটা কোথা থেকে এসেছে, সূত্রটা অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে। ঠিক আছে, সূত্রটা অ্যাকচুয়ালি এসেছে নিউটনের গতিসূত্র থেকে। ঠিক আছে, নিউটনের গতিসূত্র দিয়ে আমরা বোঝবার চেষ্টা করব, মানে নিউটনের থার্ড ল দিয়ে আমরা বোঝবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বলটা কোন দিকে পাবে। এবারে কি আমাদের এই কেস রয়েছে, আমরা একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে, অ্যাকচুয়ালি তো এর ভিতরে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, চৌম্বক ক্ষেত্রটা চৌম্বক বলরেখাটা এই দিকে, এবং এর ভিতরে একটা তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে, একটা তারের ভেতরে তড়িৎ প্রবাহ চলছে। মানে কি ব্যাপারটা হচ্ছে এইরকম, এর ভিতরে চৌম্বক বলরেখা রয়েছে, চৌম্বক বলরেখার দিক দেখিয়ে দেওয়া হয়েছে, এই পাশে দেখিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে চৌম্বক বলরেখার দিক, এবং তারের ভিতর তড়িৎ প্রবাহ মাত্রা চলছে। তারের ভিতর তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে চলছে, এই দিক থেকে এই দিকে চলছে। এরপর আমরা কি জানি, যেহেতু এটা একটা তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়, তড়িৎবাহী তার চারপাশে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, কনসেন্ট্রিক সার্কেল হিসেবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আমরা কোথা থেকে জেনেছিলাম, দক্ষিণ মুষ্টি নিয়ম থেকে জেনেছিলাম, তাই তো নাকি? তাহলে নিশ্চয়ই যে তারটা যে তড়িৎ প্রবাহতে যাচ্ছে, সে নিশ্চয়ই তার নিজের চারপাশে একটা কনসেন্ট্রিক সার্কেল হিসেবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে থাকবে, তাই তো? এই যে দেখো, এইভাবে তারটা তার নিজের কারণে এই যে তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে রেখেছে। তো এই তড়িৎ পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা কীভাবে সৃষ্টি হয় তার চারপাশে, সেটা জানা যায় দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা। এবার দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা মানে এই যে দক্ষিণ মুষ্টি নিয়ম, তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠকে রেখেছি, এবং আঙুলের দিক বরাবর কি হয়েছে, আমরা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলের অভিমুখগুলো কী হবে সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা কি জানি, চুম্বক ক্ষেত্রের চুম্বক বলরেখা মানে কি, সেখানে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখলে সেটা হচ্ছে বল অনুভব করে, মানে একটা উত্তর মেরুকে রাখলে মোটামুটি সে বল অনুভব করবে। ঠিক আছে, এবারে দেখো, এটা তো তড়িৎ পরিবাহী তার চারপাশে তো চুম্বক ক্ষেত্র তো এইভাবে তো সৃষ্টি হয়ে রয়েছে, অভিমুখগুলো কি দিকে, এইরকমভাবে তো অভিমুখ, তাই না? দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা এটা পাওয়া যায়, দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা এটা পাওয়া যায়। এবারে দেখো, এখানে একটা এনমেরু রয়েছে, এনমেরু রয়েছে মানে কি, আর এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে, এই দিকে, বাইরের দিকে, মানে এখানে এনমেরুটা যে রয়েছে এ কীভাবে বল পাবে, বাইরের দিকে বল পাবে। আর এখানে কি রয়েছে, এস মেরু রয়েছে। ঠিক আছে, এস মেরু হলে কীভাবে বল পাবে, এখানে যদি একটা উত্তর মেরু থাকতো, উত্তর মেরু থাকলে কোন দিকে বল পেত, যেহেতু চুম্বক ক্ষেত্রের অভিমুখটা এখানে ওই দিকে, এইদিকে ঘুরতে ঘুরতে এটা তো এইদিকে চলে যাচ্ছে, কিন্তু উত্তর মেরু যদি থাকতো তাহলে উত্তর মেরুর দিকে ওইভাবে বল পেত, ওইদিকে বল পেত। কিন্তু যেহেতু এস মেরু রয়েছে, মানে কি দক্ষিণ মেরু রয়েছে, তার মানে একটা আকর্ষণ বল পাবে, ঠিক কি না? এখানে উত্তর মেরু থাকলে ওপাশে যেত, তাহলে এস মেরু থাকলে ঠিক তার অপোজিট হবে, মানে এই দিকে বল পাবে। তার মানে এন মেরুতে বল পেলে এই দিকে, এবং এস মেরুতে বল পেলো এই দিকে, মানে এই যে এই মেরুটাতে বল পেলো এই দিকে, এবং এই যে এই মেরুটাতে বল পেলো এই দিকে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বলটা কিরকম হলো, তাহলে কিরকম হলো, এই যে এন মেরুর দিকে এইরকম বাইরের দিকে, ঠিক আছে, এবং এস মেরুর দিকে, যেহেতু এস মেরুর দিকে কিরকম হবে, এন মেরু থাকলে ওটা ওপাশে হতো, যেহেতু চুম্বক ক্ষেত্রটা ওই দিকে যাচ্ছে, ভিতরের দিকে ওইরকম ভাবে গোল হিসেবে ঘোরার কথা, মানে ওই দিকে যাওয়ার কথা। এন মেরু হলে মানে উত্তর মেরু, বিচ্ছিন্ন উত্তর মেরু থাকলে ওটা ওপাশে যেত, কিন্তু যেহেতু এটা এস মেরু রয়েছে, ঠিক তার অপোজিট হবে, তার মানে কি হবে, বাইরের দিকে হবে, এই যে বাইরের দিকে হবে। ঠিক আছে, মানে ভাবো, যদি এখানে একটা বিশাল বড় আমরা একটা অশ্বক্ষুরাকৃতি যদি চুম্বক যদি আনতাম, এখানে আমরা যদি একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক যদি কল্পনা করতাম এইরকম, যার এন মেরুটা হচ্ছে এইটা, যার এস মেরুটা হচ্ছে এইটা, তাহলে ভাবো বলটা কোন দিকে আসছে, এন মেরুর দিকে বল এপাশে, এস মেরুর দিকে বল এপাশে, তাহলে বলটা অ্যাকচুয়ালি টোটাল অশ্বক্ষুরাকৃতি চুম্বকটা কোন দিকে আসার কথা, এই দিকে আসার কথা, মানে স্ক্রিন থেকে এপাশে, স্ক্রিনের উপরে, তাই তো, মানে এই দিকে আসবার কথা। তাহলে ভাবো, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। মানে কি, এই যদি এপাশে যদি বল দেয়, মানে কি এই যে চৌম্বক ক্ষেত্রটা, মানে অ্যাকচুয়ালি তারের দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্রটা এই টোটাল চুম্বকটাকে কোন দিকে বল দিচ্ছে, এই দিকে বল দিচ্ছে। তাহলে এই তারটাকে কোন দিকে বল দেবে, এই যে চুম্বকটা, মানে এই চুম্বকটা মানে কি, এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল দেবে, তারটাকে ওই পাশের দিকে, পিছনের দিকে বল দেবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম ফোর্সটা কোন দিকে হবে, ওই দিকে হবে, পিছনের দিকে হবে।
এ যদি এপাশে বল দিচ্ছে, সামনের দিকে বল দিচ্ছে, এই যে চুম্বক ক্ষেত্রটাকে এই তারটা কোন দিকে বল দিচ্ছে, এই দিকে বল দিচ্ছে, তাহলে আমাদের এই যে চুম্বকটা তারটাকে কোন দিকে বল দেবে, ওপাশে বল দেবে। যেহেতু তারটা চুম্বককে এদিকে বল দিচ্ছে, ঠিক অপোজিট দিকে প্রতিক্রিয়া বলটা দেবে এই চুম্বকটা তারটাকে। এবারে এই যে বলটা যে দিল, এটা আমরা কোন কোন সূত্র দ্বারা বুঝতে পারলাম? নিউটনের সূত্র দ্বারা বুঝতে পারলাম। কিন্তু আমাদের অনেক কিছু খাটতে হলো, তাই না? আমাদের চুম্বক বল রেখা দেখতে হলো, তাহলে বুঝতে হলো যে কোন দিকে বল দেবে, ঠিক তার অপোজিট দিকে বল দেবে, হচ্ছে তারের ঠিক অপোজিট দিকে বলটা বার করতে হলো। এত কিছু না করে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। জাস্ট একটা ছোটোখাটো ট্রিক্সের মতো, ঠিক আছে? যে এত বড় করে না করে আরও সহজভাবে করা, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। কিন্তু অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এইটা, যে কেন তারটা বল পাবে না এই প্রতিক্রিয়া বলের কারণেই বলটা পাবে। যেহেতু তারের ক্ষেত্রে তারের তৈরি চুম্বক ক্ষেত্রটা চুম্বককে একটা বল দিচ্ছে, তাই না? মানে চুম্বক ক্ষেত্রটাকে একটা বল দিচ্ছে, এটা একটা চুম্বক ক্ষেত্র। তো অ্যাকচুয়ালি এন মেরু এস মেরু রয়েছে, মানে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, মানে কি চুম্বক ক্ষেত্রটাকে যেহেতু বল দিচ্ছে একটা, সেই তার প্রতিক্রিয়া বলটাই অ্যাকচুয়ালি পাচ্ছে তার, ঠিক আছে? এই প্রতিক্রিয়া বলের অভিমুখটাই আমাদের অ্যাকচুয়ালি বার করতে হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দ্বারা। তো এরপর আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম, একটা বই পড়ে দেখা যাক কি লেখা আছে। এখানে আছে তড়িৎ তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ঠিক আছে, এই প্রথম প্যারাতে নিউটনের গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা আছে। ওরস্টেডের পরীক্ষা থেকে এটা বোঝা যায়, কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারের চারপাশে একটি চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়। এই লাইন বোঝা গেছে, একটা তার যাচ্ছে, তারের চারপাশে চুম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখন কি, চুম্বক ক্ষেত্রতে কোনো একটা এন মেরু রাখলে, সেখানে কোনো চুম্বক মেরু স্থাপন করলে, বলা আছে কোনো একটা চুম্বক মেরু স্থাপন করলে চুম্বক মেরুর উপর একটি বল ক্রিয়া করে, তাই তো নাকি? একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে তারপর একটা বল ক্রিয়া করবে, এখানে বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে বল ক্রিয়া করবে, তাই তো নাকি? এখানেও বিচ্ছিন্ন উত্তর মেরু ক্রিয়া হলে বল করবে। মোটামুটি চুম্বক ক্ষেত্রে কোনো একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে বল ক্রিয়া করবে। তারপর বলা আছে যে তাই জন্য চুম্বক শলাকার বিক্ষেপ হয়। এরপর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী চুম্বক মেরুও তড়িৎ পরিবাহী তারের উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। সে একই জিনিস কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল, এখানেও একটা বল প্রয়োগ করছে। এখানে যদি একটা এস মেরু রাখা হয়, তাহলে এখানেও একটা বল প্রয়োগ করবে। তার মানে কি, চুম্বক ক্ষেত্র যদি এপাশ থেকে এপাশে হয়, তার মানে কি এই তারটার কারণে যে উৎপন্ন চুম্বক ক্ষেত্রটা, তারটার কারণে যে তারটার কারণে যে উৎপন্ন চুম্বক ক্ষেত্র তারটার কারণে যে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, সেটা এই চুম্বক ক্ষেত্রটাকে, এই এন আর এস থাকার কারণে চুম্বক ক্ষেত্রটাকে, সেই চুম্বক ক্ষেত্রটাকে এই পাশে বল প্রয়োগ করছে, তাই তো? একটা বল প্রয়োগ করছে, তার বিপরীত দিকে বল দেবে তারটাকে এই চুম্বক ক্ষেত্রটা। প্রতিক্রিয়া বলটা, এটা তো ক্রিয়া বল, যে চুম্বক ক্ষেত্রটা তার সৃষ্টি করে রেখেছে, সেই চুম্বক ক্ষেত্রটা এই যে চুম্বক ক্ষেত্রটাকে বল দিচ্ছে, এন আর এস এর মধ্যে চুম্বক ক্ষেত্রটা, সেই চুম্বক ক্ষেত্রটা বল দিচ্ছে। এবার প্রতিক্রিয়া বলটা, যেহেতু তারের কারণে এর কাছে বল এসছে, সেহেতু প্রতিক্রিয়া বলটা এ হচ্ছে তারকে দেবে, সেটা অপোজিট দিকে হবে। সেটি এখানে বলা আছে, যেটা কিছুক্ষণ আগে যেটা বোঝানো হচ্ছিল, এটা এখানে বলা হয়েছে। আর সেটাই হচ্ছে কারণ, এই যে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে যদি তড়িৎ পরিবাহী তারটি অবাধে চলতে পারে। হ্যাঁ, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরিবাহী তারটি অবাধে চলতে পারে। যদি আমরা পরিবাহী তারটি যদি স্থির করে রেখে দিই, তাহলে বল যতই প্রয়োগ করা হোক না কেন, তারটা তো সরবে না, তাই না? কোনো একটা পরিবাহী তারটাকে ধরলাম, দুটো ম্যাগনেট, এই হচ্ছে ম্যাগনেটের ভিতর তারটাকে স্থির করে রেখে দিলাম। চুম্বক ক্ষেত্রে যাচ্ছে যাচ্ছে, কিন্তু তারটাকে স্থির করে রেখে দিলাম, মানে কোনো একটা জিনিস দিয়ে আটকে রেখে দিলাম। এখানে কিছু একটা জিনিস আটকে রেখে দিলাম, যা তারটা যাতে সরতে যেতে না পারে। তাহলে চুম্বক ক্ষেত্রে যতই তারের উপর বল প্রয়োগ করুক না কেন, তারটা নিশ্চয়ই সরবে না। সেটা এখানে বলা আছে যে তারটি যাতে অবাধে চলতে পারে, তারটি অবাধে চলতে পারে, তবে তারটি গতিশীল হবে, ঠিক আছে? নইলে গতিশীল হবে না। এবার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বক ক্ষেত্র প্রযুক্ত বল বা পরিবাহীর গতি অভিমুখ কী হবে তা জানবো। এবারে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা এখানে বলা হবে। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কী বলা হয়েছে, এর স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট, একটা লাইনে যাতে ছাড়া যাতে না যায়। বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখতে হবে। সমকোণে রাখতেই হবে, এই কথাটা মিস করলে চলবে না, পরস্পরকে সমকোণে রাখতে হবে, ঠিক কি না? এই যে এখানে ছবিটা এঁকেছে, চুম্বক ক্ষেত্রকে কী দ্বারা বলেছিলাম? চুম্বক ক্ষেত্র অলওয়েজ হয় তর্জনী দ্বারা, এবং মধ্য বরাবর হয় তড়িৎ পরিবাহ, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর হবে ফোর্স, তাই তো? মানে যদি আমরা তড়িৎ প্রবাহের দিকে আমরা যদি মধ্যমাকে রাখি, চুম্বক ক্ষেত্রের দিকে আমরা যদি ইয়েকে রাখি, তর্জনীকে রাখি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তারের উপর যে বলটা প্রয়োগ হচ্ছে, সেই তার অভিমুখটা, সেটা এখানে বলা হয়েছে। এবং এটা হচ্ছে সমকোণে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটাতে মিস যাতে না হয়।
সমকোণ রেখায় প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ পরিবাহীর অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠটি পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে। এখানে একটা কথা, এখানে এখানে যে বলা হয়েছে এই যে পরিবাহীর গতির অভিমুখ, পরিবাহী কখন গতিশীল হবে বলো তো? যখন পরিবাহী হচ্ছে সর্ববাধা মুক্ত হবে, যখন বাধা মুক্ত হবে। পরিবাহীকে যদি আটকে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ক্রিয়াশীল বল এলেও পরিবাহীরা গতি হবে না, তাই তো নাকি? পরিবাহীর গতির অভিমুখ কোনো পাওয়া যাবে না। যদি পরিবাহীকে স্থির করে যদি রেখে দেওয়া হয়, তাহলে পরিবাহীর কোনো গতি থাকবে না, কিন্তু ক্রিয়াশীল বলের অভিমুখ থাকবে। ঠিক আছে, সেই কথাটা এখানে ভালোভাবে লেখা নেই, তবুও এটা জেনে রাখো কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে। এরপর হচ্ছে আমাদের পড়তে হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের অ্যাপ্লিকেশন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের অ্যাপ্লিকেশন আমি কী হয় বলেছিলাম? বার্লোর চক্র হয় বলেছিলাম এবং মোটর হয় বলেছিলাম, সে দুটো আমাদের বুঝতে হবে। আর ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে ঢুকবো, কিছুক্ষণ পরে যেটা পড়ানো হবে, তারপরে সেখানে পড়ানো হবে দক্ষিণের ডানহস্ত নিয়মে কী কী আসবে। ডানহস্ত নিয়মে আসবে এসি আর ডিসি ডায়নামো, আর বাম হস্ত নিয়মে কী কী আসবে? বার্লোর চক্র আসবে, মোটর আসবে। এরপর এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বার্লো চক্র। এটা হচ্ছে বার্লো চক্রের সিস্টেমটা কীরকম? তো এখানে একটা ব্যাটারি রাখা হয়েছে, এই যে ব্যাটারি, ঠিক আছে? দিয়ে ব্যাটারির সঙ্গে এইভাবে করে একটা এইরকম একটা জিনিস যোগ করে দেওয়া হয়েছে, কাঁটা কাঁটা একটা জিনিস। আর এইরকম এটা কমপ্লিট করেছে এখানে এরকমভাবে, ঠিক আছে? আর এখানে পারদ দিয়ে দেওয়া হয়েছে, মানে কি সার্কিটটা এরকম, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কারেন্টটা এরকমভাবে ঘুরছে, এরকমভাবে ঘুরছে, এবং এই জিনিসটা এই পার্টটাতে এরকমভাবে কারেন্ট এসে, পারদ দিয়ে কারেন্ট এসে আবার এখানে ছেড়ে আসছে, এরকমভাবে ঘুরছে। টোটাল সার্কিট এইভাবে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? মানে এই যে রিংটাতে কারেন্ট কীরকমভাবে যাচ্ছে, মানে এই যে চক্রটাতে কারেন্ট কীরকমভাবে আসছে, এরকমভাবে নিচের দিকে আসছে কারেন্ট, ঠিক আছে? নিচের দিকে কারেন্ট এসে পারদ হয়ে কারেন্ট গিয়েছে, আবার নেগেটিভে চলে আসছে, আবার ওইখান থেকে কারেন্ট ঘুরছে, তাই তো? ঘুরে আবার এখানে আসছে, আবার এখানে আসছে, মানে কারেন্টের অভিমুখ কোথায়? নিচের দিকে হচ্ছে কারেন্টের অভিমুখ, ঠিক আছে? আর এটা চুম্বকটা কীভাবে রাখা আছে? এটা হচ্ছে এন মেরু, এটা হচ্ছে এস মেরু। মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এন থেকে এসের দিকে হয়, অলওয়েজ উত্তর থেকে বেরোয় দক্ষিণে গিয়ে ঢোকে চুম্বক বলরেখা। মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি? চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই দিকে, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিকে। তাহলে কল্পনা করো, এটা হচ্ছে আই এর দিক, এটা হচ্ছে আই এর দিক, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আমাদের কি কি জানা আছে? বি জানা আছে, আই জানা আছে। তাহলে আমাদের কি জানতে হবে? এফ জানতে হবে। এরকম কোথায় হয়? বি আর আই জানা থাকে এবং এফ জানতে হয়। এটা কোন ক্ষেত্রে হয়? এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগাতে হয়। তাহলে আমি সেটাই বলছিলাম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের অ্যাপ্লিকেশনই এখানে পড়ানো হচ্ছে। তাহলে অ্যাপ্লাই করে দেখো, নিজে একবার পজ করে, ভিডিওটা একবার পজ করে অ্যাপ্লাই করার চেষ্টা করো কোন দিকে হওয়ার কথা। আমাদের কি জানা আছে? বি জানা আছে, আই জানা আছে। মানে আমাদের বি বরাবর আমাদের কি রাখতে হবে? বি বরাবর আমাদের কি রাখা হয়? তর্জনীকে রাখা হয়। বি বরাবর তোমার তর্জনীকে রাখো। তারপর আই বরাবর, কারেন্ট বরাবর আমাদের কি রাখতে হয়? মধ্যমাকে রাখতে হয়। মধ্যমাটা দেন নিচে থাকবে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোথায় থাকছে? একবার পজ করে ভাবো ভিডিওটা, দেখো কোন দিকে থাকছে। এই যে এর অভিমুখ কোথায়? বিয়ের অভিমুখ কোন দিকে? মানে চুম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে হচ্ছে চুম্বকক্ষেত্রের অভিমুখ। কারেন্টের অভিমুখ কোন দিকে? কারেন্টের অভিমুখ হচ্ছে এই দিকে। এই দিক থেকে এদিকে কারেন্ট আসছে, মানে কারেন্টের অভিমুখ এই দিকে, তর্জনীটাকে নিচের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোথায় হচ্ছে? এই পাশে হচ্ছে, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুষ্ঠ তার মানে এই যে এই পাশে হচ্ছে। তার মানে চক্রটা কোথায় বল পাচ্ছে? এইরকমভাবে বল পাচ্ছে, ঠিক আছে? এইরকমভাবে বল পাচ্ছে, এইরকমভাবে এই দিকে বল পাচ্ছে। মানে চক্রটা তাহলে বলটা কীরকমভাবে পেলো? যে এইরকমভাবে বল পেলো। এরকমভাবে বল পেলো মানে কি? চক্রটা ঘুরবে, মানে চক্রটা এখানে ছিল, চক্রটা এপাশে ঠেলা হয়ে যাবে। এখানে একটুখানি ভাববার বিষয়, চক্রটা কোথায় ঠেলা পাবে? এইখানে ঠেলা পাবে না এইখানে ঠেলা পাবে? দেখো, কারেন্টটা হচ্ছে এইখানে, বিটা হচ্ছে এইখানে, তাহলে চক্রটা কোথায় ঠেলা পাওয়ার কথা? এই যে নিচের দিকে ঠেলা পাওয়ার কথা। মানে চক্রটা ঠেলা পাবে কোন দিকে? এই যে বলটা পাবে কোন দিকে? এই যে নিচের দিকে। নিচে যে এই পার্টটা, যেই পার্টে হচ্ছে পারদের সঙ্গে যুক্ত রয়েছে, ওই পার্টটাতে বল পাবে এফ, ঠিক আছে? এই পাশের দিকে। তার মানে চক্রটা কোন দিকে ঘুরবে? যে এই দিকে ঘুরবে, এই দিকে আসবে। তার মানে কি, চক্রটাতে যেহেতু এখানে বল পেয়ে যাবে, কিছুক্ষণ পর কী হবে? এই যে দাঁড়াটা যেটা এখানে লেগেছিল পারদে, সেটা যে বিচ্ছিন্ন হয়ে যাবে। পারদ থেকে যখনই বিচ্ছিন্ন হয়ে গেল, তখন কি হলো? বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু তারপরের যে বর্তনীটা রয়েছে, তারপরের যে দাঁড়াটা রয়েছে, সেটা কিছুক্ষণ পরে এসে ঢুকে যাবে গতিজাঢ্যের কারণে।
আবার কিছুক্ষণ পরে সেটাতেও আবার এরকমভাবে বল পাবে, সেটাও ঘুরে যাবে, আবার তারপরে দাঁড়াটা চলে আসবে, এইরকমভাবে কী করতে থাকবে, মোশন হতে থাকবে, এরকমভাবে ঘুরতে থাকবে। এটি হচ্ছে বাল্যচক্র। এরপর দেখা যাক বইয়ে কী লেখা আছে। চিত্র অনুযায়ী বাল্যচক্রের গঠন দেখানো হয়েছে। সুইচ অন করলে এই যে এরকমভাবে কারেন্ট যাবে, এখানে ব্যাটারি প্লাস প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত, ব্যাটারি কারেন্ট হচ্ছে এইরকমভাবে আসবে, তাই তো কারেন্ট, তাহলে কারেন্টের অভিমুখ কোথায়, নিচের দিকে। আর চুম্বকক্ষেত্রের অভিমুখ কোথায়, এখানে হচ্ছে এন মেরু রেখেছে, এখানে এস মেরু রয়েছে, মানে চুম্বকক্ষেত্রের অভিমুখ এরকম ভিতরের দিকে, ঠিক আছে। মানে কারেন্টের অভিমুখ হচ্ছে নিচের দিকে, চুম্বকক্ষেত্রের অভিমুখ লম্ব হবে ভিতরের দিকে। তাহলে এর অভিমুখ কী হবে, ফোর্সের অভিমুখ কী হবে, ফোর্সের অভিমুখ কীরকম হবে, বা আমাদের বাম হস্ত নিয়ম লাগাতে হবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখবে কোন দিকে হবে, প্রয়োগ করলে দেখা যাবে এই দিকে হবে ফোর্সের অভিমুখ, এই দিকে হবে ফোর্সের অভিমুখ। আঙ্গুল বসিয়ে দেখবে, বি বরাবর হচ্ছে আমাদের তর্জনীকে রাখতে হবে, আর তড়িৎ প্রবাহ বরাবর আমাদের মধ্যমাকে রাখতে হবে। এখানে একটা কথা, তারপর কি লেখা আছে দেখি। তারপর ওই জিনিসগুলি লেখা আছে যেগুলো কিছুক্ষণ আগে বলা হয়েছে। এই যে পারদ স্পর্শ করায়, পারদ যেহেতু তড়িৎ পরিবাহী তাই পরিবহন করবে, পারদ স্পর্শ করায় দাঁতটি চুম্বকক্ষেত্রের বাম দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করে, এটা বাম হস্ত নিয়ম থেকে পাওয়া গেছে। এর ফলে দাঁতটি ডান দিকে গতিশীল হয়, কিন্তু চক্রের দাঁত গতিশীল হলেই পারদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়, তারপর কি হয়, গতিজাড্যের কারণে চলে আসবে, যে বর্তনী থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু গতিজাড্যের কারণে পর দাঁতটি চলে আসে, ঠিক আছে। এইভাবে পরপর দাঁতগুলির উপর বল প্রয়োগ করতে থাকলে দাঁতগুলি গতিশীল হয়। মানে একবার এখানে বল প্রয়োগ, এটা ধরো পারদ, এটা পারদ, ঠিক আছে, এখানে বল প্রয়োগ হলো, তাহলে এই দাঁড়াটা হচ্ছে উঠে গেল, এই যে দাঁড়াটা উঠে গেল, কিন্তু পরের যে দাঁড়াটা রয়েছে নিচে নেমে আসবে, তারপর তাতে আবার বল প্রয়োগ হবে। যখনই যখনই পারদের সঙ্গে যুক্ত হচ্ছে তখনই তো কারেন্টটা আসছে, তখনই তো কারেন্টটা এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, পারদের সঙ্গে যুক্ত আছে বললে। পারদ হচ্ছে তড়িতের পরিবাহী এবং কাঁটা হচ্ছে তড়িতের পরিবাহী। যখনই যুক্ত হচ্ছে পারদের সঙ্গে, যখনই স্পর্শ হচ্ছে তখনই হচ্ছে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। যতক্ষণ যদি স্পর্শ যদি না থাকে তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। যখনই ফোর্স যখন এখানে চলে আসছে তখনই হচ্ছে কিছুক্ষণের জন্য কী হয়ে যাচ্ছে, এই বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার মানে আই তখন আর থাকছে না, কিন্তু গতিজাড্যের কারণে পরের দাঁড়াটা চলে আসছে, তারপরে আবার সেখানে আই চলে আসছে, ঠিক আছে। সেটি হচ্ছে ব্যাপার। তাই জন্য হচ্ছে ইয়েটা ঘুরছে, এই কাঁটাটা ঘুরছে, আমাদের চক্রটা ঘুরছে, চক্রের ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে থাকে। এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা মেন কথা। জিজ্ঞাসা করতে পারে কী হতে পারে, কী হচ্ছে এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে, কারণটা কি, আমরা তড়িৎ পাঠাচ্ছি চক্রটাতে, এবং চক্রটাতে কী হচ্ছে, চক্রটাতে ঘুরছে, চক্রটা ঘুরছে মানে কি, ঘোরা মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। আমরা পাঠাচ্ছি তড়িৎ, সেটা যে চুম্বকক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে, চুম্বকক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে বলে ওই পরিবাহী তারটাতে একটা বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা প্রয়োগ করার ফলে ওটা ঘুরছে, মানে ওটা যান্ত্রিক শক্তি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তো যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ভিতরে একটা তড়িৎ পরিবাহী তারকে রাখছি, সেটা হচ্ছে বল অনুভব করছে, তার মানে কি, আর বল অনুভব করার ফলে যদি ওটা বাধা মুক্ত যদি হয় তারটা, তাহলে সেটা সরছে। আর সরা মানেই হচ্ছে যান্ত্রিক শক্তি। রোটেশন আর ট্রান্সলেশন মানে কোথাও যদি সরণ হয় এবং যদি সরে জিনিসটা, এবং অথবা যদি রোটেশন হয়, তাহলে সেটা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। এখানে সেই জিনিসটাই হচ্ছে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই এটা বলা হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা কোশ্চেন আসতে পারে, কি হয় বাল্যচক্রে কোন শক্তি রূপান্তরিত হয়। চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বা তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে, এটা ভালো ভালো কোশ্চেন হতে পারে এখান থেকে, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বা তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চক্রটি বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ ঘড়িকাঁটার অভিমুখে ঘুরতে থাকে। মানে কি বলেছে, যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি উল্টে যদি দেওয়া হয়, ধরলাম বি ছিল এই পাশে, আই ছিল হচ্ছে এই পাশে, তাহলে ফোর্স হয়েছে এই পাশে। এখন যদি বি এর অভিমুখ যদি উল্টে দিয়ে দেওয়া হয়, বিটা ধরো এ পাশে না রেখে যদি এ পাশে দিয়ে করা হয়, তাহলে কি হবে, এফ এর অভিমুখ পাল্টে যাবে, মানে কি চক্র ঘোরার অভিমুখ পাল্টে যাবে। আবার যদি বি এর অভিমুখ তাই থাকলো, বি যা ছিল তাই থাকলো, বি এর অভিমুখ যদি এ পাশে ছিল, আমি এ পাশেই রাখলাম, আই এর অভিমুখ এ পাশে ছিল, ধরলাম আই এর অভিমুখটা এখন এই পাশে করে দিলাম, তাহলেও দেখা যাবে যদি এফ এর অভিমুখটা যদি আগে যদি এরকম থাকতো, পরে এরকম হয়ে যাবে, মানে কি এফ এর অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। মানে দুটোর যে কোনো একটা যদি চেঞ্জ করা হয়, বি এবং আই এর মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ করা হয়, তাহলে এফ এর অভিমুখও পাল্টে যাবে। কিন্তু বি আর আই দুটোই যদি চেঞ্জ করা হয় একই সাথে, মানে কি ধরলাম বি ছিল এই পাশে, আই ছিল এই পাশে, তাহলে ধরলাম এফ ছিল এই পাশে, মানে বিধানগোষ্ঠীর নিয়ম লাগিয়ে। তারপর যদি বি আর আই দুটোই যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এফ এর অভিমুখ এ পাশেই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। মানে দুটোই যদি একই সাথে চেঞ্জ করা হয়, এফ, বি আর আই, বি আর আই এর দুটোই যদি একই সাথে যদি চেঞ্জ যদি করা হয়, তাহলে এফ এর কোনো পরিবর্তন হবে না, এফ এর অভিমুখের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বি আর আই এর মধ্যে যে কোনো একটা যদি পরিবর্তন করা হয়, আর একটা যদি অপরিবর্তিত রেখে যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে অভিমুখ পাল্টে যাবে,
ঠিক আছে। বি স্থির রেখে যদি আইকে যদি চেঞ্জ যদি করা হয় তাহলে দেখা যাবে এফ এর অভিমুখ পাল্টে যাচ্ছে। আবার যদি বি কে পাল্টে দেওয়া হয় এবং আইকে যদি স্থির রাখা হয় তাহলে দেখা যাবে এফ এর অভিমুখ পাল্টে গেছে। যে কোনো একটাকে পাল্টালে দেখা যাবে এফ এর অভিমুখ পাল্টে গেছে, কিন্তু দুটোকেই একই সাথে পাল্টালে কোনো পরিবর্তন হবে না, সেটি এখানে বলা হয়েছে। এই যে তবে দুটোই একই সঙ্গে পরিবর্তন করলে চক্রটি একই দিকে অর্থাৎ ঘড়িকাটার বিপরীত দিকে ঘোরে। যদি আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করে, যদি শক্তিশালী চুম্বক যদি ব্যবহার করা হয় মানে কি, বি এর মান বাড়িয়ে দেওয়া হলো, চুম্বক ক্ষেত্রের মান বাড়িয়ে দেওয়া হলো, চুম্বক ক্ষেত্রের মান যখনই বাড়িয়ে দেওয়া হবে তখনই এফ এর মান বেড়ে যাবে। ঠিক আছে, এফ এর মান বেড়ে যাবে মানে বলের যে পরিমাণটা, বলের অভিমুখটা আমরা নির্ণয় করি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। বলের পরিমাণ কত হয় সেটা আমাদের সূত্র নেই, আমাদের ক্লাস 10 আমাদের সেসব সূত্র আমাদের পড়ানো হয়নি, কিন্তু মোটামুটি জেনে রাখো চুম্বক ক্ষেত্রের মান যখনই বাড়বে তখনই হচ্ছে ওই তারের উপর যে বলটা অনুভব করে তার পরিমাণও বাড়বে। ঠিক আছে, এই সূত্র আমাদের এখন নেই, ক্লাস 12 রয়েছে। মোটামুটি শুধুমাত্র এটুকু জেনে রাখলেই হবে যে বি বাড়লে এফও বাড়বে, এফ এর মানও বাড়বে। ঠিক আছে, সেটি এখানে বলা হয়েছে। যদি শক্তিশালী চুম্বক যদি ব্যবহার করা হয়, শক্তিশালী চুম্বক ব্যবহার করা মানে কি, চুম্বক ক্ষেত্রের মান বাড়িয়ে দেওয়া হলো, অথবা তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ানো যদি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালেও আমাদের বাড়বে, ফোর্স বাড়বে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা অথবা যদি শক্তিশালী চুম্বক ব্যবহার করে তাহলে চক্রটি আরও জোরে ঘুরবে। জোরে ঘুরবে কারণটা কি, কারণ ফোর্সের মান বেড়ে গেছে। ঠিক আছে, বল তারটা যে ওই চক্রটা যে পরিমাণ বলটা বাড়ছে সেই বলের পরিমাণটা বেড়ে গেছে। এবং একটা কথা, তবে বার্লে চক্রের ঘূর্ণন অলওয়েজ সমমুখী হয়। এই যে ডিসি কারেন্টই অলওয়েজ উৎপন্ন করে, কেবলমাত্র ডিসি কারেন্টেই এটা চলতে পারে, ডিসি কারেন্টই চলতে পারে, কিন্তু এসি কারেন্টে চলে না। ডিসি কারেন্ট এসি কারেন্ট আমরা নিশ্চয়ই জানি কিছুটা। ডিসি কারেন্ট মানে কি, যার হচ্ছে ব্যাটারির প্রান্তের কোনো চেঞ্জ হবে না, পজিটিভ থেকে অলওয়েজ নেগেটিভেই যাচ্ছে, সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট মানে কি, অলওয়েজ চেঞ্জ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। যদি পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ যদি হতে থাকে তাহলে আই এর মান বারবার চেঞ্জ হবে, আই এর মান বারবার চেঞ্জ হবে। আই এর মান বারবার চেঞ্জ হলে কি হবে, আই এর অভিমুখ বারবার চেঞ্জ হলে কি হবে, এফ এর অভিমুখও বারবার চেঞ্জ হয়। আমরা কি বলেছিলাম, এফ বি আর আই যদি আই এর অভিমুখ যদি চেঞ্জ যদি হয় তাহলে এফ এর অভিমুখও চেঞ্জ হয়ে থাকে। তার মানে কি হবে, আইকে যদি আমরা যদি বারবার যদি চেঞ্জ করি, এসি ইউজ করলে তো আই এর মান তো বারবার চেঞ্জ হবে। আই এর মান বারবার চেঞ্জ হলে কি হবে, এফ এর মান একবার এক পাশে থাকবে, এফ এর মান আবার তার কিছুক্ষণ পরে আবার তার অপোজিট পাশে চলে আসবে। তার মানে চক্রটা যদি এরকম যদি ঘূর্ণন হয়, চক্র এফ এর মান ধরলাম কিছুক্ষণ 5 সেকেন্ডে দেখলাম এখানে, দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম এইখানে, তারপরেক্ষণে দেখলাম এখানে, আবার কিছুক্ষণ পরে এখানে, কিছুক্ষণ পরে এখানে, তাহলে কি হবে, এই দানাটার কি আর কি কোনো স্মরণ হবে, এটা কি আর ঘুরতে পারবে, ঘুরতে পারবে না, একই জায়গায় স্থির থেকে যাবে। তাই জন্য বার্লে চক্র ঘুরবে না যদি বারবার যদি চেঞ্জ যদি করা হয়। ঠিক আছে, মানে এসি কারেন্ট যদি ইউজ যদি করা হয়, তাই না, এসি কারেন্ট ইউজ করা যায় না। এটাও কোশ্চেন হতে পারে যে কোন কারেন্টে চালানো হয়, কোন কারেন্টে চালানো হয়, অলওয়েজ ডিসি কারেন্টে চালানো হয়। এবং কেন চালানো হয় সেটাও নিশ্চয়ই বোঝা গেছে, কেন এসি কারেন্টে চালানো যাবে না সেটাও নিশ্চয়ই বোঝা গেছে। তো আমাদের এখন বুঝতে হবে বৈদ্যুতিক মোটর এর কার্যপ্রণালী। আমরা যেটা বলেছিলাম ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বার্লে চক্র আর মোটর কাজ করে। এখন আমাদের মোটরের কার্যপ্রণালী বুঝতে হবে। মোটর অ্যাকচুয়ালি এইভাবে ঘুরবে। ঠিক আছে, এখন এটা কিভাবে ঘুরবে এই জিনিসটা, সেটি আমাদের এখন বুঝতে হবে, কেন এটা এইভাবে করে ঘুরছে। ঠিক আছে, প্রথমে আমরা সেম জিনিস, একটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগাতে গেলে আমাদের এখানে কী নেওয়া হয়েছে, একটা চৌম্বক ক্ষেত্র নেওয়া হয়েছে। কীভাবে কাজ করছে, এই পাশে একটা এন মেরু, এই পাশে একটা এস মেরু, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই পাশ থেকে এই পাশে। এবারে চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কয়েলকে নিয়েছি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কয়েল, চুম্বক ক্ষেত্র কাজ করছে এই পাশ থেকে এই পাশে, তাই তো নাকি, কারণ এন মেরু থেকে এস মেরু, এটা তো উত্তর মেরু, এটা তো দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চুম্বক ক্ষেত্র কাজ করছে। আর আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল নিয়েছি যেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এইভাবে, এইভাবে করে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখানে ব্যাটারিও রয়েছে। ঠিক আছে, সেই ব্যাটারিগুলোকে আমরা এখন দেখাচ্ছি না, ব্যাটারিগুলোকে পরে দেখাবো। তো এবারে আমরা এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগাবার চেষ্টা করব। কারণ কি, আমাদের কি কি জানা রয়েছে, আমাদের বি এর ডিরেকশন জানা রয়েছে, মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন জানা রয়েছে, আর তারের হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখও জানা রয়েছে। দেখো দুটো তার রয়েছে, এখানে একটা তার, অ্যাকচুয়ালি একটা রেক্টেঙ্গুলার কয়েল, কিন্তু এখানে দেখো এপাশে একটা এই যে এই তারটাতে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এই পাশে, আর এই যে এই পাশে যে নীল তারের মধ্যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই পাশে, আর এই যে লাল তারটা তার হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এই পাশে। এবার আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগাবার চেষ্টা করব এই তারের ক্ষেত্রে। এই তারের ক্ষেত্রে কি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে ওই দিকে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এবারে লাগাবার চেষ্টা করো একবার ভিডিওটা পজ করে এই তারটাতে। তো লাগালে কি হবে, আমরা এই যে ওই পাশে তড়িৎ প্রবাহ ছিল,
তাই ওই বরাবর আমরা মধ্যমাকে নিয়েছি, ওই বরাবর আমরা মধ্যমাকে নিয়েছি। আর চুম্বক ক্ষেত্রের মুখ বরাবর আমরা কাকে নিয়েছি? তর্জনীকে নিয়েছি। তাহলে বুদ্ধাঙ্গুষ্ঠের কোন দিকে থাকছে? উপরের দিকে থাকছে। তাহলে বলটা কোন দিকে প্রযুক্ত হবে? আমরা এই যে তারটা, লাল যে তারটা, লালটাতে বলটা তাহলে কোন দিকে প্রবাহিত হবে? বলটা তাহলে কোন দিকে প্রযুক্ত হবে? উপরের দিকে প্রযুক্ত হবে। ঠিক আছে, মানে চুম্বক ক্ষেত্রে এই পাশে, তড়িৎ প্রবাহ ওই পাশে, তাই না? বলটা কোন পাশে? উপরের দিকে। উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে। এবার নীল তারটার ক্ষেত্রে একই রকম ভাবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগাবার চেষ্টা করো। একবার ভিডিওটা পজ করে লাগাবার চেষ্টা করো। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগালে কি হবে? এদিকে এখানে এই তারটাতে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? এই দিকে, তাই না? তর্জনীটাকে এই পাশে রাখা হয়েছে। আর তর্জনী বলছি, মধ্যমাটাকে এই পাশে রাখা হয়েছে। আর তড়িৎ আমাদের চুম্বক ক্ষেত্রের অভিমুখের দিকে আমাদের তর্জনী রাখা হয়েছে। তার ফলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে রয়েছে? নিচের দিকে রয়েছে। তাহলে বলটা এই তারটাতে কোন দিকে কাজ করছে? বলটা হচ্ছে নিচের দিকে কাজ করছে। আর এই তারটাতে কোন দিকে কাজ করছিল? বলটা হচ্ছে উপর দিকে কাজ করছিল। এবার তাহলে ভাবো, এই যে রেক্টেঙ্গুলার যে কয়েলটা, রেক্টেঙ্গুলার কয়েলটাতে এই তারটাতে তড়িৎ প্রবাহ যেটাতে এই দিকে হচ্ছে, বল কাজ করছে উপরের দিকে। আর এই যে এই তারটা, যেটাতে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, সেখানে বল কাজ করছে নিচের দিকে। তাহলে রেক্টেঙ্গুলার কয়েলটাতে বলটা হচ্ছে দুটো তারে দু রকম কাজ করছে। একটাতে বল কাজ করছে উপরের দিকে, একটাতে বল কাজ করছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এ কীরকম হবে? এটা নিশ্চয়ই রোটেশন করাবে, একটা টর্ক সৃষ্টি করবে। রোটেশন করাবে মানে কি, এই বলটা হচ্ছে উপরের দিকে ঠেলতে যাবে, এই বলটা হচ্ছে নিচের দিকে ঠেলতে, তারপরে কি হতে যাবে? এটা রোটেশনের মতো ঘুরতে থাকবে। এই টোটাল যে জিনিসটা রোটেশনের মতো ঘুরতে থাকবে কিনা? এই যে হচ্ছে এইরকম, দেখো এইদিকে বলটা হচ্ছে এইদিকে কাজ করছে, আর এইদিকে বলটা হচ্ছে নিচের দিকে কাজ করছে। তাই না? কি হচ্ছে? এটা হচ্ছে উপরের দিকে ঠেলে দেবে, এটা হচ্ছে নিচের দিকে ঠেলে দেবে, তাই তো? তাই না? এইরকমভাবে ঘোরবার চেষ্টা করবে, এইরকমভাবে ঘোরবার চেষ্টা করবে। ঠিক আছে, মানে হচ্ছে এই তারটাতে বল কাজ করছে এইভাবে, আর এই তারটাতে বল কাজ করছে নিচের দিকে। তার ফলে কি হবে? এটা রোটেশন করতে সাহায্য করবে। এটা এরকমভাবে ঘোরাতে চেষ্টা করবে, এটা এরকমভাবে ঘোরাতে চেষ্টা করবে। এবার ঘুরতে 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 একটা সময় এই তারটা ঘুরতে ঘুরতে কীরকম হবে? এইরকম পজিশনে আসবে, এইখানে চলে আসবে। এইখানে একবার তো ঘুরতে ঘুরতে চলে আসবে, তাই না? এরকমভাবে ঘুরতে একবার এরকম এরকম পজিশনেও আসবে। তখন কি হবে? তখন একটা আলাদা জিনিস হবে। দেখো, রোটেশন হতে 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 এটা একটা সময় এইখানে চলে এলো। রোটেশন মানে হাফ রোটেশন হওয়ার পর এটা এখানে চলে এলো। এখন দেখো কেসটা কি হচ্ছে। বলটা এখন নিচের দিকে কাজ করছে, এখানে বলটা হচ্ছে নিচের দিকে কাজ, এর উপরের দিকে কাজ করবে। কারণটা কি? বলতে এরকমভাবেই কাজ করছিল, কারণ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই দিকে, আর এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ ছিল এই দিকে, এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ ছিল এই দিকে। লাল তারটাতে তড়িৎ প্রবাহ ওই দিকেই যাচ্ছিল, ঠিক আছে, প্রথম থেকেই যাচ্ছিল। এবং চুম্বক ক্ষেত্র এই পাশে ছিল, তাই জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আমরা জেনেছিলাম যে তারের তড়িৎ প্রবাহটা ওই দিকে হলে এবং বিটা হচ্ছে এই দিকে হলে ফোর্সটা হচ্ছে উপর দিকে লাগার কথা। ফোর্সটা যেন উপর দিকে লেগে রয়েছে। এখানে নীল তার হচ্ছে এই দিকে প্রবাহ মাত্রা হচ্ছিল, আর হচ্ছে বিতে হচ্ছে এই পাশে, বিটা হচ্ছে এই পাশে ছিল, তাই জন্য ফোর্সটা কোন দিকে লেগেছিল? নিচের দিকে ছিল। কিন্তু এক্ষেত্রে এরকম যদি লাগে, এরকম তো লাগছে, এটা তো উপর দিকে লাগছে, এটা তো নিচের দিকে লাগছে, কিন্তু এরকমই যদি লাগতে থাকে তাহলে কি হবে? এটা তো আবার তো এই পাশে ফিরে আসবার চেষ্টা করবে, কারণ কি, এটা তো এই দিকে রোটেশন করাবার চেষ্টা করবে তখন, ঠিক কিনা? কিন্তু আমাদের রোটেশন করাবার কোন দিক থেকে শুরু হয়েছিল? এ পাশ থেকে রোটেশন করা শুরু হয়েছিল। কিন্তু আবার যদি এ পাশে যদি রোটেশন হয়ে যায়, তাহলে তো টোটাল সার্কেলটা তো কমপ্লিট হলো না, টোটাল মোটরের সার্কেলটাই তো কমপ্লিট হলো না। তাহলে সেই মোটরটাকে তো আর ভালো মোটর তো বলা যাবে না, কারণ টোটাল সার্কেলটাই তো সে কমপ্লিট করতে পারছে না, তাই না? মোটর হতে গেলে তো টোটালটাকে তো কমপ্লিট করতে হবে, দিয়ে বারবার তো ঘুরতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে? হাফ সার্কেলে আসার পর আবার দেখা যাচ্ছে কি এ পাশে ফিরে আসবার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো টোটাল সার্কেল তো কমপ্লিট করার কথা, আমাদের তো টোটাল সার্কেল তো এই পাশে কমপ্লিট করার কথা। তা না হয়ে কি হচ্ছে? হাফ সার্কেল হওয়ার পরই আবার এ পাশে ফিরে আসার চেষ্টা করছে। তাই জন্য আমাদের কি করতে হবে? আমরা কি জানি, কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছিল এফবিআই, ঠিক আছে? আমাদের এখানে কি কি হচ্ছে? এফ, বি আর আই। আমরা কি বলেছিলাম? বি আর আই এর মধ্যে যে কোনো একটাকে স্থির রেখে অপর একটাকে যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, ডিরেকশন যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, অভিমুখ যদি চেঞ্জ যদি করে দেওয়া হয়, তাহলে এফ এর অভিমুখও চেঞ্জ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এফ এর অভিমুখটা তো চেঞ্জ করতে হবে, কারণ এখানে তড়িৎ প্রবাহটা ছিল এই পাশে, এফটা দেন প্রযুক্ত হচ্ছে এই পাশে। কিন্তু আমাদের এফটা তো এই পাশে লাগবে না, আমাদের এফটা কোন পাশে লাগবে? আমাদের এফটা লাগবে এই পাশে। আবার এইখানে এই যে এই তারটাতে নিচের দিকে এফ লাগছে, নিচের দিকে ফোর্স লাগছে, কিন্তু আমাদের ফোর্সটা কোন দিকে দরকার? উপর দিকে দরকার, তবে গিয়ে তো রোটেশনটা এই পাশে হবে। নইলে তো রোটেশনটা হাফ সার্কেল হওয়ার পর আলাদা হয়ে যাচ্ছে, তাই না? রোটেশন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমাদের কি করতে হবে? এই এফ এর অভিমুখটাকে চেঞ্জ করতে হবে।
আমাদের এফ এর অভিমুখটাকেই চেঞ্জ করতে হবে, ঠিক কি না? এখন এই এফ এর অভিমুখটাকে চেঞ্জ করার জন্য আমরা কি বলেছিলাম, এফ, বি আর আই, বি আর আই এর মধ্যে যে কোনো একটাকে স্থির রেখে যে কোনো একটাকে চেঞ্জ করলেই আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এখানে এখানে এন মেরু রয়েছে, এখানে এস মেরু রয়েছে, আমরা যদি এখানে যদি এন মেরু আনি, এখানে যদি এস মেরু আনি, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ চেঞ্জ হয়ে গেল, মানে বি এর অভিমুখ চেঞ্জ হয়ে গেল। তাহলে আই স্থির থেকে যাবে, আই স্থির থেকে যাবে, তাহলে এফ এর অভিমুখ চেঞ্জ হয়ে যাবে। আমরা বার্লো চক্র পড়াবার সময় বলছিলাম তো নাকি, যে বি আর আই এর মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ যদি করে দেওয়া যায়, তাহলে এফ এর অভিমুখও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দুটো যদি একসাথে চেঞ্জ হয়ে যায়, তাহলে এফ এর অভিমুখ একই থেকে যাবে। তাই না, আমরা কি করছি, আমরা এখন ভাবছি যে বি এর অভিমুখটাকে চেঞ্জ করে দেবো। বি এর অভিমুখটাকে চেঞ্জ করে দিলে আইটাকে স্থির রেখে দেবো, তাহলে এফ এর অভিমুখ চেঞ্জ হয়ে যাবে। আর সেটাই তো আমাদের দরকার। আমাদের এখানে এফটা তো আমাদের এই দিকে দরকার নেই, আমাদের এফটা তো এই দিকে দরকার নেই, আমাদের এফটা তো এই দিকে দরকার। তাই না, আমরা কি ভাবছি যে এটা এখানে এন মেরু আনবো, এখানে এস মেরু আনবো। কিন্তু এরকম করতে গেলে অ্যাকচুয়ালি প্রচন্ড কষ্টকর, ঠিক আছে, আমাদের অনেক ব্যয়বহুল হয়ে যাবে। চুম্বককে বারবার চেঞ্জ করা অত্যন্ত ব্যয়বহুল, ঠিক আছে। তাই না, আমরা কি করব, তার থেকে সহজ পদ্ধতি হচ্ছে কারেন্টকে চেঞ্জ করা। মানে কি, এফ বি আই এর মধ্যে আমরা এখন কারেন্টকে চেঞ্জ করব। কারেন্টের অভিমুখ কোন দিকে ছিল, কারেন্টের অভিমুখ লাল তারে কারেন্টের অভিমুখ ছিল ওই দিকে। আমরা এখন কি করব, কারেন্টের অভিমুখটাকে এই পাশে এনে দেবো, কারেন্টের অভিমুখটাকে চেঞ্জ করে দেবো, কারেন্টের অভিমুখটা চেঞ্জ করে এই পাশে করে দেবো, এবং নীল তারে কারেন্টের অভিমুখটাকে চেঞ্জ করে ওই পাশে করে দেবো। তার ফলে কি হয়ে যাবে, যেহেতু কারেন্ট ওই পাশে চলে এলো, আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগিয়ে দেখব যে এফ এর অভিমুখ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এফ বি আই এর মধ্যে আমরা আইটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এফ এর অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এফ এর অভিমুখ ছিল এই দিকে, আগে এফ এর অভিমুখ ছিল এইদিকে, যেহেতু তড়িৎ প্রবাহটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, তখন এফ এর অভিমুখ হয়ে যাবে, তখন এফ এর অভিমুখ হয়ে যাবে ওই দিকে। আর এখানেও কারেন্টটাকে অভিমুখটাকে চেঞ্জ করে দেবো, তাই এফ এর অভিমুখ হয়ে যাবে এই পাশে। তার ফলে কি হবে, এফটা আবার এ পাশে রোটেশন হতে থাকবে, ঠিক আছে, রোটেশন। আর সেটাই তো আমাদের দরকার। আমরা চাই না এফ এর অভিমুখটাকে চেঞ্জ করার জন্য হাফ সার্কেলের পর, হাফ সার্কেল যাওয়ার পর আমরা তড়িৎ প্রবাহের অভিমুখটাকে জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে। দুটো তারে তড়িৎ প্রবাহের অভিমুখটাকে চেঞ্জ করব। যে তড়িৎ প্রবাহের অভিমুখটা আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখটা আমাদের হাফ সার্কেলে যাওয়ার পর চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তবে কি আমাদের টোটাল রোটেশন কমপ্লিট হবে, নাহলে টোটাল রোটেশন কমপ্লিট হওয়ার আগেই মোটর আবার আবার রিভার্স হতে থাকবে, তাই না। মানে এরকমই যদি চলতে থাকতো যে এপাশে কাজ করছিল এটা, মানে ওপাশে হচ্ছে লাল তার কারেন্ট যাচ্ছিল, ওই পাশে কারেন্ট যাচ্ছিল, তারপরে কি হবে, হাফ সার্কেল পর আবার এপাশে রিটার্ন চলে আসতো। কিন্তু সেরকম আমাদের দরকার নেই, তাই জন্য চেঞ্জ করার জন্য আমরা কি করেছি, কারেন্টের অভিমুখটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ফোর্সের অভিমুখটাকে চেঞ্জ করে দিচ্ছি। ফোর্সের অভিমুখটাকে চেঞ্জ করে দিলে রোটেশন আবার একই দিকে হচ্ছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করছি এরকম জায়গা থেকে, ঠিক আছে। লাল তার থেকে স্টার্ট করছি, লাল তারে কারেন্ট যাচ্ছে ওই পাশে, তাই না ফোর্সের অভিমুখ হচ্ছে এই পাশে। নীল তারে কারেন্ট যাচ্ছে হচ্ছে এই পাশে, তাই না ফোর্সের অভিমুখ হচ্ছে এই পাশে। ফোর্সের অভিমুখ এই পাশে হওয়ার ফলে কিছুক্ষণ যাওয়ার পর কি হচ্ছে, এটা হচ্ছে এই পাশে ঘোরাবার চেষ্টা করছে, ঘুরে আসছে, তারপর ঘুরে কিছুক্ষণ বাদে এরকম জায়গায় এলো, মাঝামাঝি জায়গায় এলো, তারপর তারপর এরকম জায়গায় এলো, ঠিক আছে, এরকম একটুখানি পাশে, হাফ সার্কেলের একটুখানি পাশে এলো, তারপর আর এইখানে দেখো তড়িৎ প্রবাহের অভিমুখটা কিন্তু ওই দিকেই রয়েছে। লাল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ রয়েছে এই পাশে, নীল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ রয়েছে ওই পাশে। তাই না, ফোর্সটা লাগছিল এই পাশে, নীলটা মানে এইখানে নীল তারে হচ্ছে ফোর্সটা লাগছে নিচের দিকে, কিন্তু এটা আমাদের দরকার নেই। তাই আমরা কি করবো, তড়িৎ প্রবাহের অভিমুখটাকে চেঞ্জ করবো। লাল তারে তড়িৎ প্রবাহ যাচ্ছিল, তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছিল ওই পাশে, আমরা লাল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ করবো এই পাশে, এবং নীল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ করবো ওই পাশে, ঠিক আছে। এটা এই পাশে হচ্ছিল, তাই না ফোর্সটা নিচের দিকে লাগছিল, সেটা আমাদের দরকার নেই, আমাদের লাগবে ওই পাশে। তাই আমরা কি করবো, এই যে আমরা এটা করলাম, তড়িৎ প্রবাহের অভিমুখটাকে চেঞ্জ করে দিলাম। লাল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ এই পাশে করলাম, নীল তারে তড়িৎ প্রবাহের অভিমুখ এই পাশে করলাম। তাহলে ফোর্সটা লাগছে এখন এই পাশে, আর এখানে ফোর্সটা লাগছে উপরে। তার ফলে কি হবে, রোটেশন হবে, এটা এই পাশে রোটেশন হবে। রোটেশন হয় কিরকম আসবে, রোটেশন হয় এরকম ঘুরতে থাকবে। এবার তাহলে পুরো ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা তাহলে এইভাবে ঘুরছে, তাই তো, প্রতিটা হাফ সার্কেল অন্তর আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, প্রতিটা হাফ সার্কেল অন্তর আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ভালো করে লক্ষ্য কর, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি তাহলে প্রতি হাফ সার্কেল অন্তর আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করতে হবে, ঠিক আছে, প্রতি হাফ সার্কেল অন্তর আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করতে হবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে দেখো এই তারগুলোতে এই
টোটাল রেক্ট্যাঙ্গেলটা তো এইভাবে করে ঘুরতে থাকবে, তাহলে এখানে ব্যাটারিটা কীভাবে যোগ করা হবে? কারণ ব্যাটারি যদি করা হয়, তারটাও তো মুচড়ে যাবে, তাই না? যতবার পাক খাবে তারটাও তো মুচড়ে যেতে থাকবে। সেই প্রবলেমটা কীভাবে সলভ হবে? এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে বারবার আমাদের চেঞ্জ করতে হচ্ছে, প্রতি হাফ সার্কেলে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করতে হচ্ছে। সেই প্রবলেমটা কীভাবে সলভ হবে? সেই দুটো প্রবলেম সলভ করা এখন আমাদের কর্তব্য। সেই দুটো প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা বিশেষ জিনিস আনতে হয়, সেটাকে বলা হয় কমিউটেটর এবং কার্বন ব্রাশ। ঠিক আছে, এখন আমরা সেটা দেখব এই রেক্টেঙ্গলের সঙ্গে সেটা আমরা কিভাবে অ্যাড করব। তবে এবার আমরা পুরো ব্যাপারটার সাথে ব্যাটারি লাগাবার চেষ্টা করছি। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট পার্ট। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে ব্যাটারি, এইভাবে করে যোগ করা হচ্ছে, এভাবে করে যোগ করা হচ্ছে তারটা, এটার সঙ্গে এই তারটা যোগ করে দিলাম, এর সঙ্গে এই তারটা যোগ করে দিলাম। কারেন্ট কীভাবে যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এইভাবে করে টোটাল রাউন্ড হয়ে এখানে ফেরত চলে আসছে। ঠিক আছে, কিন্তু এরকম থাকলে প্রবলেমটা কী হবে না, যখনই ঘুরবে এই জিনিসটা, যখনই ঘুরবে তখন এটা মুচড়ে যাবে। মানে এইরকম ব্যাপার, এই যে তারটা মুচড়ে যাচ্ছে, যখনই ঘুরবে তখনই তারটা এখানে এরকমভাবে মুচড়ে যাচ্ছে, এরকমভাবে মুচড়ে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটা আমাদের হওয়াতে চলবে না। বারবার যতবার রাউন্ড হবে ততবার যদি মুচড়ে যেতে থাকে তাহলে প্রচণ্ড অসুবিধা, তাই না? তো সেই জন্য আমরা কি করি, এরকমভাবে ব্রাশ যোগ করি। এইগুলো হচ্ছে কার্বন ব্রাশ, এগুলো হচ্ছে কার্বন ব্রাশ। ঠিক আছে, এই যে বেগুনিগুলো যে রয়েছে, এগুলো হচ্ছে কার্বন ব্রাশ। এইগুলো হচ্ছে কার্বন ব্রাশ। আর এইটাকে বলা হয় কমিউটেটর, স্প্লিট রিংয়ের মতো থাকে। ঠিক আছে, একবার টোটালটা যুক্ত থাকে না, দুটো স্প্লিট রিং, এরকম দুটো স্প্লিট রিং, এটাকে স্প্লিট রিংও বলা হয়, এরকমভাবে থাকে। ঠিক আছে, এবারে এই লাল জিনিসটার সঙ্গে এইটা এইভাবে করে যুক্ত রয়েছে, এবারে এই জিনিসটা নীল জিনিসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কারেন্টটা কীভাবে যাচ্ছে, এইভাবে হলুদ কারেন্টটা এই কার্বন ব্রাশে যাচ্ছে, কার্বন ব্রাশ হয়ে এই জিনিসটা এইভাবে করে আসছে। এবারে একটা জিনিস, এই জিনিসটার উদ্দেশ্য কি, এই কার্বন ব্রাশটা দুটোই স্থির। ঠিক আছে, কার্বন ব্রাশ দুটো অলওয়েজ স্থির থাকবে, এই কমিউটেটরগুলো ঘুরবে, এই জিনিসটা ঘুরবে। যখনই এই রেক্টেঙ্গেলটা, টোটাল রেক্টেঙ্গেলটা যখন সার্কেল হবে তখন কেবলমাত্র এই জিনিসটা ওর সাথে ঘুরবে, কার্বন ব্রাশটা অলওয়েজ স্থির থাকবে। তার মানে কি, আমাদের তারটা কখনো ঘুরছে না। ঠিক আছে, তারটা হচ্ছে অলওয়েজ স্থির থাকছে, আর কার্বন ব্রাশটা ঘুরছে, শুধুমাত্র কার্বন ব্রাশটা ঘুরছে, এর সাথে সাথে এই কার্বন ব্রাশটা ঘুরছে। এবং এর ফলে কি সুবিধা হবে, যে আমাদের তারটা মোচড় খাবে না। এবং দ্বিতীয় সুবিধা হবে কি, যে তড়িৎ প্রবাহের অভিমুখটাও চেঞ্জ হবে। সেটা কীভাবে চেঞ্জ হবে দেখো, যেই মোমেন্টে এখন ছবিটা দেখা যাচ্ছে, সেই মোমেন্টে ছবিটা কোথায় যাচ্ছে, এই লাল তারটার সঙ্গে এই লাল তারের যে অংশটা, ওই অংশটার সঙ্গে যুক্ত রয়েছে, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিক থেকে এই দিকে। ঠিক আছে, এবং এই নীল তারের সঙ্গে নীল তার যুক্ত রয়েছে, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিক থেকে এই দিকে। ঠিক আছে, নীল তারের সঙ্গে নীল তার, নীলের সঙ্গে নীল যুক্ত রয়েছে, লালের সঙ্গে লাল যুক্ত রয়েছে। ভালো করে লক্ষ্য করবে, লালের সঙ্গে রয়েছে লাল, নীলের সঙ্গে রয়েছে নীল। কিন্তু যখন এটা ঘুরে যাবে, এটা যখন ঘুরে যখন যাবে তখন কি হবে, এই দেখো, এই হাফ সার্কেলে আসার পর এখানে তো আমাদের তো কারেন্টের অভিমুখ তো চেঞ্জ করার কথা। দেখো, এখন লালের সঙ্গে কোনটা যুক্ত রয়েছে, এই যে লাল পার্টের সঙ্গে এখানে লাল পার্ট যুক্ত রয়েছে, কিন্তু দিকটা কোন দিকে, আগে লাল জিনিসটা ছিল এই পাশে, তাই না? কারেন্ট হচ্ছে এই পাশে যাচ্ছিল, লাল জিনিসের কারেন্টটা কীরকম ছিল, এইরকম ছিল। কিন্তু এখন লাল জিনিসের কারেন্টটা কীরকম হওয়ার কথা, এইরকম হওয়ার কথা। তার ফলে কি হবে, এখানে ওই কারেন্টটা কী হয়ে যাবে, চেঞ্জ হতে হবে। নইলে তো কারেন্টটাতে এই দিকে আসবে না, কারেন্ট যদি ওই দিকেই যদি হতে হয়, কারেন্ট তো ওই দিকে তো হবে না, আমাদের কারেন্ট তো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা কারেন্টটা এই পাশে আসবার কথা। তাহলে কারেন্টটা চেঞ্জ হয়ে কীরকম হয়ে যাবে, তো কারেন্ট চেঞ্জ হয়ে আমাদের এখানে কারেন্ট চেঞ্জ হতেই হবে, কারেন্ট তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে তখন নীলটার সঙ্গে যখন এইটা যুক্ত রয়েছে, ঠিক আছে, এখন কারেন্টটা এই পাশে নীলে কীরকমভাবে আসছে, এইরকমভাবে আসছে, মানে কারেন্ট এরকম চেঞ্জ হয়ে গেল, এইরকমভাবে হয়ে গেল। একই রকমের লালটাও হচ্ছে এই পাশে ঢোকবার কথা, এই পাশে কারেন্ট হওয়ার কথা, তার মানে কি এই পাশে লালটা কারেন্টটা এই পাশে হতে হবে। কারেন্টের অভিমুখ চেঞ্জ হয়ে গেল, সমস্ত কিছু স্থির হয়ে গেল। তার মানে কি, কমিউটেটর দিয়ে আমরা দুটো কাজই করে নিলাম, কমিউটেটর এবং কার্বন প্রাস যোগ করে আমরা দুটো কাজই করে নিলাম। আমরা তড়িৎ প্রবাহের অভিমুখও চেঞ্জ করে দিলাম হাফ সার্কেলের পর, হাফ সাইকেল হওয়ার পর। এবং দ্বিতীয় কাজ কি করে ফেললাম, এই যে
কারেন্টের তার যে মুচড়ে যাওয়ার যে ব্যবস্থা ছিল, এটা যে দুমড়ে মুচড়ে যেত, এরকমভাবে ঘুরে ঘুরে যে যেত, সেই জিনিসটা আর হলো না। ঠিক আছে, তা আমরা এই এই জিনিসটা দিয়ে আমরা দুটো জিনিসই সলভ করে ফেললাম। টোটাল ব্যাপারটা তাহলে কীরকম হবে? এরকমভাবে হবে, এরকমভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এরকম দেখো কমুটেটরটা ঘুরছে, কার্বন ব্রাশ কিন্তু স্থির রয়েছে, কার্বন ব্রাশ কিন্তু স্থির রয়েছে, শুধুমাত্র কমুটেটরটা দেখো ঘুরছে। ঠিক আছে, এই এই রেক্টেঙ্গেলের সঙ্গে শুধুমাত্র কমুটেটরটা ঘুরছে। আর প্রতি হাফ সার্কেল অন্তর দেখো কারেন্টের অভিমুখ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবং অভিমুখ চেঞ্জ হচ্ছে কারণটা কি? এই কমুটেটরের জন্যই অভিমুখ চেঞ্জ হচ্ছে। তো আজকে আমাদের কি কি হলো? তড়িৎ চুম্বকত্বের এগুলো সব হয়ে গেল, তাই তো? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এই ব্যাপারটা হয়ে গেল। এরপর আমাদের EMI স্টার্ট হবে।